নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো বই পড়ো জীবন গড়ো এই স্লোগানকে সামনে রেখে শনিবার দ্বাদশতম সাধারণ গ্রন্থাগার দিবস পালিত হলো জলপাইগুড়িতে। অনুষ্ঠান মঞ্চ থেকে ৭৩ জন সেরা পাঠককে পুরস্কৃত করা হলো উদ্যোক্তাদের পক্ষ থেকে। বন দপ্তরের বৈকুণ্ঠপুর বিভাগের জারি করা ১১ দফা ফরমানের বিরুদ্ধে ঘোরতর আপত্তি জানালো ডাম্পার মালিকেরা। ১ সেপ্টেম্বর থেকে লাগু হওয়া এই নতুন নির্দেশ অবিলম্বে প্রত্যাহার ও পুনর্বিবেচনার দাবি জানালো ডাম্পার মালিকদের দুটি সংগঠন। বই পড়ো জীবন গড়ো এই স্লোগানকে সামনে রেখে শনিবার জলপাইগুড়িতে দ্বাদশ সাধারণ গ্রন্থাগার দিবস পালিত হলো। পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে এবং স্থানীয় গ্রন্থাগারের ব্যবস্থাপনায় জলপাইগুড়ি পুরসভার প্রয়াসলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ গ্রন্থাগার দিবস অনুষ্ঠিত হলো এদিন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, অতিরিক্ত জেলাশাসক পুষ্পক রায়, পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, জেলা গ্রন্থাগার আধিকারিক ইমরান শেখ প্রমুখ। উদ্বোধনী সঙ্গীত এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রীরা। জেলা গ্রন্থাগার আধিকারিক ইমরান শেখ বলেন, আমরা দেখছি এই ইন্টারনেটের যুগে ছেলেমেয়েদের বই পড়ার চাহিদা ক্রমশই কমছে। বইয়ের প্রতি যাতে পাঠকদের আগ্রহ বৃদ্ধি পায় সেই উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠান। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে জেলার ৭৩টি গ্রন্থাগারের ৭৩ জন সেরা পাঠককে পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের তরফে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জনশিক্ষা প্রসার গ্রন্থাগার পরিষেবা বিভাগের পরিচালনায় সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন হচ্ছে ৩১ আগস্ট। এটা প্রতি বছরই হয়। ২০১১ সাল থেকে এই প্রোগ্রামটা শুরু হয়েছে এবং এই প্রোগ্রামের উদ্দেশ্যই হলো আমাদের যে লাইব্রেরি পরিষেবা তো আরও সমাজে সকল স্তরে ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, যাতে আমরা আরও লাইব্রেরিকে মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত করতে পারি। কারণ কি কোভিডের পরে আমরা দেখেছি স্কুলের বাচ্চাদের একটা পড়াশোনা করার যে একটা প্রবণতা সেটা অনেকটা কমে গেছে। তো সেই প্রবণতাকে যাতে করা যায়, আরও বৃদ্ধি করা যায়, যা বই পড়ুক ভালো করে, বাচ্চারা লাইব্রেরিতে আসুক, বই ছুঁয়ে দেখুক, এটাই আমাদের প্রচেষ্টা। স্যার, এখন তো যে মানে মোবাইল হোক বা ইন্টারনেটের যুগে মানে পাঠক সংখ্যা কমছে দিনে দিনে, এই যা আছে ইয়াতে লাইব্রেরিতে, কী বলবেন? হ্যাঁ, নিশ্চিতভাবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে পাঠক সংখ্যা কমছে, কিন্তু আমরাও নানাভাবে নিজেদেরকে আপডেট করে পাঠক সংখ্যা যাতে বৃদ্ধি পায় সেই প্রচেষ্টা করছি। বিভিন্ন স্কুলের সঙ্গে আমরা ট্যাগ করছি বাচ্চাদেরকে লাইব্রেরিতে নিয়ে আসার জন্য। আমরা অভিভাবকদেরও বলছি যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে লাইব্রেরিতে আসুন, একদিন করে সময় কাটান, তাদেরকে শেখান যে বইয়ের যে জগৎ সেটা জীবন সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে। সেই জগৎ থেকে যাতে বাচ্চারা না দূরে চলে যায়, সেটাই আমাদের প্রচেষ্টা। বলছি সাহেব যে জলপাইগুড়িতে জেলা গ্রন্থাগার রয়েছে, তার পাশাপাশি বিভিন্ন পাঠাগার শহরে রয়েছে না, এই বিষয়ে কি কিছু? দেখুন, সেটাও স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ব্যাপার, ওই বিষয়ে আমি কিছু বলতে পারবো। স্যার, নাম পরিচয় দিতে বলেন। আমার নাম ইমরান শেখ, আমি জেলা গ্রন্থাগার আধিকারিক, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত। ২৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক পাচারকারী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফাঁসি দেওয়ার মোহাম্মদ বক্সমোড় এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে নিয়মিত পুলিশি টহলদারির সময় ফাঁসি দেওয়া থানার অন্তর্গত মোহাম্মদ বক্সমোড়ে এক যুবককে বাইকে আসতে দেখেন তারা। গভীর রাতে বাইকে করে কোথায় যাবেন প্রশ্ন করায় কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে তল্লাশি করতেই পিট ব্যাগ থেকে বেরিয়ে আসে ২৩ কেজি গাঁজা। পরে যুবককে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশি সূত্রে জানা গিয়েছে, কোচবিহার থেকে বাইকে করে পিট ব্যাগে গাঁজাগুলি বিক্রির উদ্দেশ্যে বালুরঘাটে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে। প্রায় ২০ কেজির বেশি গাঁজা কিন্তু ছিল। যে খবর আমাদের কাছে রয়েছে তাতে কিন্তু এই যুবক রয়েছে এবং যুবকের কাছ থেকে যে বাইকটি পাওয়া গিয়েছে বাজারে ব্যবহার করা হচ্ছে সেই বাইক কিন্তু আটক করেছে, পাশাপাশি গাঁজা কিন্তু বাজেয়াপ্ত করেছে। এলাকায় বেহাল বিদ্যুৎ পরিষেবার কারণে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। বিবেকানন্দ পল্লী এলাকার ঘটনা।
বিদ্যুতের ট্রান্সফরমারের সমস্যাকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড ঘটে গেল শুক্রবার রাতে। পুলিশের সামনেই বিদ্যুৎ কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে। শুধু তাই নয়, ক্ষুব্ধ জনতা প্রায় 1 ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখে। এই ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দপল্লী এলাকার। অভিযোগ, একদিকে যখন প্রখর দাবদাহ চলছে, তারই মধ্যে এলাকায় বেহাল হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। এই নিয়েই ক্ষোভ বিক্ষোভ। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ট্রান্সফরমারটি ঠিক করতে গেলে স্থানীয়রা ক্ষোভ উগরে দেন তাদের বিরুদ্ধে। বাসিন্দারা দাবি তোলেন, ওই ট্রান্সফরমারটি বারে বারে মেরামত না করে স্থায়ীভাবে এদিনই ঠিক করে দিতে হবে। এদিন এলাকার জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের নিগ্রহের অভিযোগ উঠেছে। জাতীয় সড়ক অবরোধের ফলে তৈরি হয় ব্যাপক যানজট। খবর পেয়ে কোতোয়ালি থানা এবং সদর ট্রাফিক পুলিশ যায় ঘটনাস্থলে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত প্রায় 1:40 নাগাদ ট্রান্সফরমারটি মেরামত করতে সফল হন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তার আগে তীব্র গরমে নাভিশ্বাস ওঠে এলাকার বাসিন্দাদের। প্রায় 6 ঘন্টা গোটা এলাকা ডুবে থাকে অন্ধকারে। পুলিশ প্রথম থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দীর্ঘক্ষণ কাজ করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করেন কর্মীরা। স্বাভাবিকভাবেই হাঁপ ছেড়ে বাঁচেন বাসিন্দারাও। আমার নাম জ্যোতির্ময় সরকার, বাড়ি বাড়ি বিবেকানন্দ। আজকে জাতীয় সড়ক দেখা যাচ্ছে আপনারা অবরোধ করেছেন, কি বিষয়টা কি? তার বিষয়টা হচ্ছে আমাদের দীর্ঘদিনের দাবি। আমাদের যে ইলেকট্রিক পোলটা আছে সেখানে কোনো ধরনের উন্নত প্রযুক্তির কোনো কিছু নেই। কোনো রকম করে যাচ্ছে তাইভাবে লাইটগুলো দিচ্ছে, আর 2 দিন পর পর এরকম করে নষ্ট হচ্ছে। আমরা কমপ্লেন করে কিছু পাচ্ছি না। আজকেও ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে লোক এসে কোনো রকম করে জোড়াতালি দিয়ে কাজ করে চলে যাচ্ছে। আমরা বলেছি যে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে সমস্ত বিষয়টুকু দেখুক, কি বিষয় আছে না আছে, তারপরে আপনারা কিভাবে কি করলে ভালো হয় তা করবেন। কিন্তু অফিসারের কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি, যার জন্য আমরা বাধ্য হয়ে আমরা হাইরোড অবরোধ করেছি। অফিসারের সাথে অফিসার এসেছিল কি এখানে? অফিসার আসেনি। কিভাবে কথা হলো তার সাথে? মোবাইলে। কি বললেন তিনি? তিনি বললেন, তার কি বললেন না বলেন কিছু বুঝতেই পারলাম না। তা আমার কাছে কথা হচ্ছে, আজকে দীর্ঘদিনের আমাদের দাবি, এবং স্কুলের সামনে আপনি যদি দেখেন যেভাবে লাইটের পোলটা আছে, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। আচ্ছা, তা আমাদের কাছে কথা হচ্ছে সমস্ত জিনিসগুলো দেখে আমাদের, যাতে গ্রামবাসীরা আমাদেরকে, অফিসাররা মানুষই মনে করছে না। কি সমস্যাটা কি হচ্ছে? এই ট্রান্সফরমার 2 দিন পর পর নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য আগুন ধরে যাচ্ছে, আর যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আজকে কি হয়েছিল? আজকে আগুন ধরে গেছে। কোনো রকম করে 2টো তার নিয়ে এসছে, কোনো সরঞ্জাম কিচ্ছু আনেনি, বাস খালি চলে এসছে। আচ্ছা, এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই জিনিসটা ভালো মতো ঠিক মতো হোক, আমরা যাতে সঠিকভাবে সুস্থভাবে বাঁচতে পারি, এবং গ্রামের মানুষ যাতে দুর্ঘটনা কবলিত না হয়। স্কুলের সামনেই একদম ট্রান্সফরমারটা জলের মধ্যেই আছে, আপনি যাই দেখতে পারেন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাচ্ছি যাতে কোনো ধরনের কোনো কিছু না হয়। সব ঠিক আছে, কিন্তু আপনারা তো জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় সড়ক অবরোধ করা যায় না, এই বিষয়ে কি বলবেন? সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় সড়ক অবরোধ করা যায় না, কিন্তু মানুষের জীবনের উপরে যদি জীবন বিপন্ন হয়, মানুষ আমরা বাধ্য হয়ে জিনিসটা করতে এসেছি। আমাদের হচ্ছে বিবেকানন্দপল্লী, আমাদের অনেকদিন থেকে দাদা আমাদের হচ্ছে একটা সমস্যা চলতেছে, ইলেকট্রিক সমস্যা। আজকে দীর্ঘদিন থেকে দাদা আমাদের হচ্ছে জলপাইগুড়ির আমাদের সংলগ্ন আমাদের একটা ধর্মদেব একটা হাই স্কুল, এখানে আমাদের আগে থেকে 3000 দাদা এখানে স্টুডেন্ট। এবার গেট থেকে বেরিয়ে আমাদের এখানে ট্রান্সফরমার আছে দাদা, এটা বহুত পুরনো। সেখানে একদম তার ফার দাদা একদম ঝুলে আছে। ইলেকট্রিক গঞ্জা পাল্টাচ্ছে না, কোনো কিছুই আমরা বিভিন্ন দিন থেকে বিভিন্ন দিন থেকে আমরা এই সমস্যা আমরা বলে যাচ্ছি। আমরা অনেক আমাদের সেই সলিউশন দাদা হচ্ছে না। আজকে দাদা এমন ভাবে দাদা ওখানে যে আগুন টাগুন চলে এমন কিছু হয়ে গেল, আমরা বিবেকানন্দপল্লী সবাই লোক দাদা ঘাবিয়ে গেছি। আমরা হ্যাঁ, কি সমস্যা? সমস্যা তো আমাদের লাইনটা আমাদের পরিপূর্ণভাবে দাদা আমাদের ঠিক করতে হবে, পাচ্ছি না। আর দীর্ঘদিন আমাদের প্রবলেম চলছে দাদা লাইনের। আজকে কি গাড়ি আসছে আটকে রেখেছে? গাড়ি আসছে, গাড়িকেও আমরা আটকে রেখেছি। আমরা বলছি দুনিয়ার দাদা আমাদেরকে এই অবিচার ওই অবিচার, এর সঙ্গে কথা বলুন ওর সঙ্গে কথা বলুন, আমাদের একের পর দাদা আমাদের খালি বাহানায় দেখা যাচ্ছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট। এখন কি করেছেন?
এখন দাদা আমরা যাচ্ছি আমাদের লাইনটা ঠিক হোক, লাইনটা আমাদের পরিসীমা দিক, আমাদের কোনো এই 4 লাইন আটকানো এটা আমাদের ব্যক্তিগত কোনো ইচ্ছা না। আর আমরা যেটা করছি এটা টোটাল গ্রামবাসী হিসাবেই আমরা এটা করছি, আমাদের কোনো ব্যক্তিগত দাদা কোনো আমাদের নেই, আমরা গ্রাম থেকে আমরা এই উদ্যোগটা আমরা নিয়েছি। এই লাইটের পুরো শুরু আছে? হ্যাঁ, আমাদের লাইটের শুরু হলে দাদা আমাদের কোনো প্রবলেম নেই দাদা। 1 ঘন্টা থেকে অবরোধ চলছে? 1 ঘন্টা থেকে অবরোধ না দাদা, আমার লাইনটা আমাদের 3-4 ঘন্টা থেকে দাদা লাইনের প্রবলেম চলছে আমাদের। রাতে আমাদের কমপ্লেন দিলে এই গরমে তো অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে দাদা, আমরা সবাই দাদা আমরা এই আজকে সড়ক পথে আসছি দাদা, নাহলে দাদা আমরা কোথায় যাবো দাদা? আমাদের সুরক্ষিত পাওয়ার জন্য। আমি সঞ্জিত মজুমদার, বিয়ন্দলের বাসিন্দা। নামটা বলুন। নামটা? সঞ্জিত মজুমদার, আমি বিয়ন্দলের বাসিন্দা। কিন্তু ওরা আসে কি দিয়ে কি করে ভগবান জানে, ওদের দ্বিতীয়বার আবার ডাকতে হয়। এরকম করে দীর্ঘদিন আমরা এইভাবেই চলছি। অফিস মোটে আমাদের কেয়ারই নিচ্ছে না, যার জন্য বাধ্য হয়ে আজকে আমরা ভ্যানটাকেও আটকেছি এবং এই রাস্তা অবরোধ করেছি। কতক্ষণ থেকে রাস্তা অবরোধ করেছি? 45 মিনিট মতো। 1 ঘন্টা থেকে অবরোধ করেছেন? 1 ঘন্টার মতোই হবে। দাবিটা কি তাহলে আপনাদের? আমাদের দাবিটা, আমাদের যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারের যে ইয়েটা আছে ওটা চেঞ্জ করতে হবে। আর যে সমস্ত ক্যাবিনগুলো মানে পুরোপুরি আগুন ধরে মানে গলে গলে পড়তেছে, সম্পূর্ণ লাইনটা আমাদের ক্লিয়ার করতে হবে। এবং নিচে যে আমাদের কাট আউটগুলো যে আছে, সামনে হচ্ছে আমাদের ধর্মদেব স্কুলের সামনেই হচ্ছে যেভাবে কাট আউটগুলো করে রাখছে, যখন তখন যে কোনো বাচ্চা ওটা ধরলেই সে মারা যাবে, যখন তখন একবারে নিচু জায়গায়। লোডশেডিং সমস্যা কতদিন ধরে? লোডশেডিং সমস্যাটা প্রতিনিয়তই হচ্ছে প্রায়শই। হ্যাঁ, এই গরমে অসুবিধা হচ্ছে না? এই গরমে অসুবিধা হচ্ছে, যার জন্য আমরা আজকে রাস্তাটা অবরোধ করলাম। এটা তো শিলিগুড়ি আসামগামী রোড। হ্যাঁ, শিলিগুড়ি আসামগামী রোড। তো গাড়ি তো দীর্ঘ, অনেক সমস্যাও তো মানুষের। হ্যাঁ, সমস্যা। আমরা অ্যাম্বুলেন্স যেগুলো আছে সেগুলো আমরা সাইড করে পার করে দিচ্ছি। এবং ইলেকট্রিসিটি বোর্ডের লোকজন এসছে? হ্যাঁ, ইলেকট্রিসিটি বোর্ডের লোক এসছে, পুলিশও আসছে, দেখি আলোচনা। আপনারা গাড়ি আটকে রেখেছে, কাজ করতে দিবেন না কেন? কাজ করতে দিব না, আমাদের এটা সাকসেস করুক। এই সমস্ত মেশিনপত্রগুলো, ক্যাবিন টেবিলগুলো আছে, সব আমাদের একবার পরিপূর্ণ, আমাদের দাবিটা পরিপূর্ণ করুক, আমরা রাস্তা ছেড়ে। আপনার নাম? আমার নাম কার্তিক বিশ্বাস। এই জায়গাটার নাম? বিবেকানন্দ পল্লী, পিডব্লিউডি মোড় বলে। বিল নেওয়ার সময় তো আগে এসে দাঁড়ায় থাকে, ঢাকা লোক তাড়াতাড়ি। কি নাম? আমার নাম হরেকৃষ্ণ মাঝি, বিবেকানন্দ পল্লী, ধর্মদেব হাই স্কুল। অবরোধ করি এখানে, সমস্যাটা সমাধান। কি সমস্যা দাদা? এই ইলেকট্রিক নিয়ে সমস্যা, এখানে লোডশেডিং চলছে। অবরোধ করেছে তো? অবরোধ চলছে দাদা? হাইরোড অবরোধ চলছে? হাইরোড অবরোধ চলছে, খুলে দেবে। এতক্ষণ ধরে অবরোধ, এত মানুষ যাতায়াতে অসুবিধা হচ্ছে, চরম দুর্ভোগে সব। কি করবেন দাদা এই মতো অবস্থা? দাদা কি করবেন? ইলেকট্রিসিটি বোর্ড এসছে, কাজ করছে, দেখেন ক্যামেরা ওদিকে। হাতি ও মানুষের সংঘাত রুখতে সচেতনতা শিবিরের আয়োজন বন দপ্তরের। হাতি ও মানুষের সংঘাত রুখতে শুক্রবার বিকেলে মাল ব্লকের মিনগ্লাস চা বাগানের ভুট্টাবাড়ি ডিভিশনে গ্রামবাসীদের নিয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করল বন দপ্তরের বন্যপ্রাণ শাখা। এদিন মাল ওয়াইল্ড লাইফ স্কোয়াডের উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছে। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও দ্বিজপ্রতিম সেন, মাল ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার কিশলয় বিকাশ দে, মাল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রশ্মিদীপ্ত বিশ্বাস, স্পোরের সম্পাদক শ্যামাপ্রসাদ পাণ্ডে, ন্যাসের সম্পাদক নফসার আলী সহ অন্যান্য আধিকারিকেরা। উল্লেখ্য, ডুয়ার্সের বিভিন্ন চা বাগান এবং বনবস্তি এলাকায় হাতি ও মানুষের যেমন সংঘাত লেগে রয়েছে, তেমনি চিতাবাঘের উপদ্রব লেগে রয়েছে চা বাগান অধ্যুষিত এলাকায়। হাতি গ্রামে ঢুকলে কি করণীয় অথবা কি করতে হবে, চা বাগান দিয়ে চলার সময় কি কি পন্থা অবলম্বন করতে হবে, তা নিয়ে এদিনের সভায় আলোচনা করা হয়। এছাড়াও হাতি ও মানুষের সংঘাত রুখতে প্রতিটি এলাকায় কুইক রেসপন্স টিম তৈরি করে দেওয়া হয়েছে। মূলত তাদের কাজ কি তা নিয়েও আলোচনা করা হয়েছে শিবিরে। লাইফ কনফ্লিক্ট और ह्यूमन वाइल्ड लाइफ कोएक्सिस्टेंस के নিয়ে করা হয়েছে। এটা মাল ওয়াইল্ড লাইফ স্কোয়াড এটাকে অর্গানাইজ করেছে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন কে তরফ से। আর স্যার দেখা जा रहा है कि ये मेन করিডোর করছি যে এখানে ডিপার্টমেন্টের দিক থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। লাইট বহু डिस्ट्रीब्यूशन করা হয়েছে, क्यूआरटीज भी फॉर्म किया गया है यहाँ पे काफ़ी सारा लोकल लोगों को लेकर के। और डिपार्टमेंट के तरफ से, गवर्नमेंट के तरफ से जब डैमेज हो रहा है तो टाइमली कॉम्पेंसेशन दिया जा रहा है। फॉरेस्ट वॉलंटियर चाकरियों देवा है, फॉरेस्ट वॉलंटियर का नौकरी दिया गया है, ये आप लोगों को पता है रिसेंटली, यहाँ के लोग भी बताएंगे। तो মহাকাল ঠাকুরের ইচ্ছার উপরে তো আমাদের জোর চলে না, কিন্তু যারা পৃথিবীতে রয়েছে তাদেরকে সরকার বিভাগ
দেখছি। স্যার সামনে তো দুর্গাপুজো, কালী পুজো, তো কিভাবে আপনারা এই ব্যাপারটাকে দেখছেন? যে কোনো সময় হাতি আসতে পারে করিডোরগুলোতে, বাগানগুলোতে, তখন কি আপনাদের টিম কিভাবে কাজ করবে? আমাদের যা এক্সিস্টিং টিমস আছে সেগুলো ওই পিরিয়ডের মধ্যে এক্সট্রা মোবাইল থাকবে, অ্যাপ্রোচটা প্রোঅ্যাক্টিভ হবে। আমরা এখানের মধ্যে যতগুলো ফরেস্টের ডিভিশন আছে সবাইকে সাথে নিয়ে, পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে অনেকগুলো মোবাইল টিমস গঠন করে রেখেছি, আর সেই টিমসগুলোকে এনহান্স করে দেবো পুজোর সময়। তো ওখানে 24 ঘন্টা ডিউটি হবে সারা রাস্তার মধ্যে। আমাদের ওয়্যারলেস বেস সেটস, আরটি ভ্যানস দিয়ে কানেক্টেড আছে আমাদের স্কোয়াডের গাড়িগুলো। ড্রোন দিয়ে রেগুলার স্ক্যানিং করা হবে, থার্মাল ইমেজিং ক্যামেরাস দেওয়া হচ্ছে যেটা দিয়ে রাত্রির মধ্যে দেখা যেতে পারে যদি অ্যানিমাল থাকে। তো আমরা অল টাইম অ্যাক্টিভ থাকবো। প্রথমে ধন্যবাদ জানাই আমরা জলপাইগুড়ি ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টগুলোকে, যারা এখানে তারঘেরা রেঞ্জ থেকে স্টার্ট করে মাল ওয়াইল্ড লাইফ রেঞ্জ থেকে স্টার্ট করে বৈকুণ্ঠপুরের ওয়াইল্ড লাইফের ডিওপো থেকে স্টার্ট করে বিডিও সাহেব, সবাই আজকে এখানে ম্যান এলিফেন্ট কনফ্লিক্টের উপরে এখানে একটি অ্যাওয়ারনেস করা হয় আজ এবং কালকে আছে নিউ কমানে, আজকে ভুট্টাবাড়ি জঙ্গলের কাছে প্রাইমারি স্কুলের মাঠে। সবথেকে বড় ব্যাপার যে আমাদের এই জঙ্গলে মানুষ এবং বন্যপ্রাণ সংঘাত দিনের পর দিন বাড়ে, এবং তার সাথে সাথে সামনেই দুর্গাপুজো, এবং মানুষকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন পরিবেশপ্রেমীরা এবং ফরেস্ট ডিপার্টমেন্ট, প্রশাসন লেভেল থেকে স্টার্ট করে মাল পুলিশ থেকে স্টার্ট করে টোটাল সবাই মিলে আমরা এই চা বাগানের বাচ্চা বড়োদেরকে অ্যাওয়ারনেস করার চেষ্টা করি, যাতে সামনে পুজোতে চা বাগানগুলোতে যখন যাতায়াত করবেন তখন কিন্তু হাতি এবং বাঘ থেকে একটু সাবধান থাকতে হবে, এবং নিজেকেও সাবধান থাকতে হবে, কারণ যে কোনো সময় চা বাগান থেকে হাতি বা বাঘ বের হতে পারে। তাই সচেতনের জন্য আমরা আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই জায়গাতে করি। আপনার নাম স্যার? আমার নাম নফসার আলী, আমি উদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির পক্ষ থেকে। বন দপ্তরের বৈকুণ্ঠপুর বিভাগের 11 দফা নতুন নিয়মের বিরুদ্ধে ডাম্পার মালিকরা আপত্তি জানালো। তাদের দাবি বিষয়টি পুনর্বিবেচনার। গত 23 আগস্ট বন দপ্তরের বৈকুণ্ঠপুর বিভাগের ডিএফও রাজা এম 11 দফা নিয়ম উল্লেখ করে নতুন এই ফরমান জারি করেছেন। তাতে বলা হয়েছে যে মূলত বন্যপ্রাণ ও বন সংরক্ষণের তাগিদে ওদলাবাড়ি থেকে তারঘেরা হয়ে কাঠামবাড়ি এবং ওদলাবাড়ি থেকে গাজলডোবা বন দপ্তরের এই দুটি চেকপোস্ট পেরিয়ে পূর্ত সড়ক দিয়ে বালি, পাথর ও বেডমিশালি বোঝাই অবস্থায় যে সমস্ত ভারী যানবাহন বিশেষ করে ডাম্পার চলাচল করবে সেগুলোকে প্রতি ট্রিপে এবং প্রতি ঘনমিটার হিসেবে বৈকুণ্ঠপুর বন বিভাগকে 50 টাকা করে লেভি দিতে হবে। নিয়মানুযায়ী একটি 12 চাকার ডাম্পারে 12 ঘনমিটার বালি পাথর বহন করা হয়। সেই অর্থে এক এক ট্রিপে ডাম্পার মালিকদের অতিরিক্ত 500 থেকে 1000 টাকা বন বিভাগের কোষাগারে জমা করতে হবে। পাশাপাশি রাত 11টা থেকে ভোর 4টে পর্যন্ত জঙ্গলের ভেতর দিয়ে ডাম্পার চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন ডিএফও রাজা এম। জঙ্গলের ভেতরে ডাম্পারের গতিবেগ সর্বোচ্চ 20 কিলোমিটার প্রতি ঘন্টায় চলাচল করতে হবে। বন দপ্তরের এই সব নির্দেশিকা অমান্য করলে ভারতীয় বন সুরক্ষা আইন অনুযায়ী ডাম্পার মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করেছেন ডিএফও। বন দপ্তরের নতুন এই নির্দেশিকায় ক্ষিপ্ত ওদলাবাড়ি গাজলডোবার ডাম্পার মালিকদের সংগঠন। শুক্রবার ওদলাবাড়িতে সাংবাদিক বৈঠক করে নতুন নির্দেশিকা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ওদলাবাড়ি ট্রিপার ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং গাজলডোবা ডাম্পার ওনার অ্যাসোসিয়েশনের কর্মীরা। উল্লেখ্য, প্রায় প্রতিদিন 300 থেকে 350 ডাম্পার ওদলাবাড়ি থেকে বালিপাথর পরিবহনের কাজে জড়িয়ে আছে। ডাম্পারের সাথে যুক্ত প্রায় 20 থেকে 25 হাজার মানুষের রুটিরুজির স্বার্থ এই ব্যবসায় জড়িত। সরকারি সমস্ত রকম ট্যাক্স, রয়্যালটি কেটে ডাম্পার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ডাম্পার মালিকদের। তারপরও প্রতি ট্রিপে অতিরিক্ত 600 থেকে 1000 টাকা বন দপ্তরকে দিতে হলে স্বাভাবিকভাবেই নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাবে। বিপাকে পড়বেন সাধারণ মানুষ বলে দাবি দুটি সংগঠনের। ওদলাবাড়ি ট্রিপার ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য শ্রবণ কুমার গুপ্তা বলেন, বৈকুণ্ঠপুর বন বিভাগের কাছে বিষয়টি পুনর্বিবেচনা করে অবিলম্বে এই নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এই নির্দেশিকা চালু হলে বন্ধ হয়ে যাবে সমস্ত ডাম্পার। তিনি আরও বলেন, রাজ্যের আর কোথাও এমনভাবে অর্থ সংগ্রহ করার কোনো নজির নেই। তবে এখানে হঠাৎ করে এই নিয়ম চালু করতে বন দপ্তর এত উদ্যোগী হলো কেন সেই প্রশ্ন করেছে দুটি সংগঠন। ইতিমধ্যে
তারঘেরা কাঠামবাড়ি গাজলডোবা বিট অফিস সংলগ্ন রাস্তার পাশে লাগানো হয়েছে সিসি ক্যামেরা, ডিভাইডার এবং গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে উঁচু স্পিড ব্রেকার। জঙ্গলে প্রবেশের মুখে যেভাবে উঁচু স্পিড ব্রেকার লাগানো হয়েছে তাতে নেই কোনো মার্কার বা রিফ্লেক্টর, আর এতেই হোঁচট খাচ্ছে ছোট গাড়িগুলো। তাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে ছোট গাড়ির মালিকদের দাবি। নতুন নির্দেশিকা নিয়ে বৈকুণ্ঠপুরের ডিএফও রাজা এম বলেন, মূলত বন্যপ্রাণ সুরক্ষা এবং বন সংরক্ষণের জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে। বৈকুণ্ঠপুরের তারঘেরা ও আপালচাঁদ রেঞ্জের জঙ্গল বন্যপ্রাণীদের অবাধ বিচরণের ক্ষেত্র। বন্যপ্রাণীদের স্বাভাবিক বিচরণে যাতে ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রেখে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 সেপ্টেম্বর থেকে নতুন এই নিয়ম लागू होते चले। फिर लग गया 1 तारीख से फॉरेस्ट बैकुंठपुर फॉरेस्ट डीएफओ लगा दिया कि 50 रुपये पर एमक्यू लगा दिया। इसमें हो जाएगा हमारा एक गाड़ी का 1000 रुपये करके पड़ेगा। फिर इसमें से हम लोग फिर कैसे घर करके चलेगा? इसका मतलब ये हम लोग को फॉरेस्ट यदि हम लोग को रेट बढ़ा दिया, सब जगह टैक्स लगा दिया, तो गवर्नमेंट का जो भी रेट है काम उम का जो भी उसको बढ़ाना चाहिए। कंज्यूमर जो भी हम लोग से माल लेता है ये भी सब रेट बढ़ा चाहिए, गवर्नमेंट इसको भी लेना है। यदि फॉरेस्ट गवर्नमेंट को अप्रूवल लेके ये काम किया है तो हम लोग देखेंगे गवर्नमेंट का क्या है। हाँ, यदि ये डीएफओ अपना मर्जी से काम करे इसके लिए हम लोग बड़ा आंदोलन करेंगे। हम लोग लास्ट में कोर्ट को जाना पड़ेगा, कोर्ट में जाएंगे। हाँ, इसका यदि डीएफओ अप्रूवल लेने के लिए तो इसको जाएगा असेंबली में पास होना चाहिए ना। बिना असेंबली में आगे फॉरेस्ट रोड उसका बोल रहा है ये फॉरेस्ट रोड नहीं है। वो तो आज से कितना साल आगे पीडब्ल्यूडी को हैंडओवर कर दिया रोड, लेकिन फॉरेस्ट का तो अधिकार नहीं है। फॉरेस्ट का अपना ये फॉरेस्ट प्रोटेक्शन भी नहीं है। ये पर आज ये जो बनता है खासमल का ये माइनिंग का है, माइनिंग अभी हैंडओवर कर दिया लैंड रिफॉर्म को। लैंड रिफॉर्म ऑक्शन करके रॉयल्टी दिया है। रॉयल्टी में अभी ये हम लोग का बंगाल सरकार ऑक्शन करके बहुत ज़्यादा रेट में काम लिया है, और वो लोग जो रॉयल्टी होल्डर है वो कम रेट में माल नहीं दे रहा है। फिर आज हम लोग 12 से ये गाड़ी घोड़ा कहाँ जाएगा? फॉरेस्ट में लिया जा रहा है। फॉरेस्ट में अभी पैसे लेने के 1 तारीख से चालू करेगा बोल रहा है। दूसरा कोई फॉरेस्ट में आप कहीं पर लिया जा रहा है? ना कहीं नहीं लिया, कहीं फॉरेस्ट का कहीं नहीं लिया। प्रथम ये आज हमारा लाइफ में जन्म से आज प्रथम ये देखा है। हम लोग तो रूल थोड़ा बहुत जानते हैं, फॉरेस्ट का आनंद तो आइन तो नहीं। अपना पॉकेट रोड जो होता है फॉरेस्ट का उसमें पैसे लेने का अपना रोड में अधिकार है, लेकिन ये पीडब्ल्यूडी के रोड में पैसे लेने फॉरेस्ट का अधिकार नहीं है। इसके लिए हम बहुत बड़ा आंदोलन करें। পরবর্তীতে 23 তারিখে একটা উনি নিজের ইচ্ছা মতো একটা আইন ওনার মতো করে পাশ করেছে, যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বা নবান্নের কোনো আদেশ হতে পারে না ওরকমভাবে। যদি হয় তাহলে পশ্চিমবঙ্গ ব্যাপী হবে সেটা, কিন্তু সেরকম কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু শুধুমাত্র এই ডিভিশনে যেটা দুটো চেকপোস্ট উনি বিশেষ করে উল্লেখ করেছে, গাজলডোবা তারঘেরা এবং গজলডোবা 1 নম্বর ধুমসিগারা, যেটা এই দুটো ফরেস্ট কাঠামবাড়ি গাজলডোবা 1 নম্বর, এই দুটি চেকপোস্টকে উল্লেখ করে উনি একটা করেছে যেটা আমাদের বালু পাথরের গাড়ি বিশেষ করে ডাম্পার, সেখানে পার এমকিউবে 50 টাকা করে ওখানে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টকে বা ডিএফওকে বৈকুণ্ঠপুর ডিভিশনকে দিতে হবে। কিন্তু এটা আমরা জানতে চাচ্ছি কেন এটা হচ্ছে, যদি হয়ে থাকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী হবে তাহলে সেখানে আমরা সবাই অবগত থাকতাম, কিন্তু সেরকম কিছু কোথাও বুঝতে পারছি না। তো আমাদের একটা ধোঁয়াশার মধ্যে ফেলে দিচ্ছে। এমনকি লাগু করে দিয়েছে আগামী মাসের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, আগামী সেপ্টেম্বর 1 তারিখ 2024 থেকে, কিন্তু আজকে হয়ে গেল আগস্টের 30 তারিখ, মাত্র 2 দিন বাকি। তো এইভাবে যদি যত গাড়ি রয়েছে 300-র মতো গাড়ি চলে, এটা একটা কি বলবো ইল্লিগালভাবে আমাদের মনে হচ্ছে। তাই আমরা তো এটা দেওয়ার পক্ষে কোনো দিনই নেই। তো আমরা লিগ্যালভাবে এটাকে জানতে চাচ্ছি আদৌ কী রয়েছে নাকি। আর যদি উনি ইচ্ছাকৃতভাবে এটা করে থাকে তাহলে হচ্ছে আমরা পরবর্তী আলোচনার মাধ্যমে আমরা হচ্ছে আন্দোলনে নামবো, বৃহত্তর আন্দোলনে আমরা জমায়েত করব। সেখানে আমাদের আশা করি যেহেতু মালিক পক্ষ শুধু নয়, সঙ্গে ড্রাইভার, হেল্পার, এমনকি কনজিউমার, সঙ্গে হচ্ছে যারা জড়িত রয়েছে, এক কথায় নদীর গর্ভে যারা কাজ করে জীবিকা নির্বাহ করে, সমস্ত লোক আমাদের সাথে সাথ দেবে আমরা আশা করি। তাহলে হচ্ছে উন্নয়ন থমকে যাবে। এমনকি হচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে সারা শুধু উদলাবাড়ি বা গাজলডোবা নয়, শিলিগুড়ি, ফুলবাড়ি, জলপাইগুড়ি যত জায়গায় আমাদের মাল পড়ে সমস্ত জায়গায় উন্নয়ন কিন্তু আটকে যাবে বা থমকে যাবে। এভাবে তো একটা কাজ চলতে পারে না। তো এটা রয়েছে পিডব্লিউডি রোড, আপনারা আগেও জেনেছেন, স্টেট হাইওয়ে পিডব্লিউডি রোড। ফরেস্টের একটা চেকপোস্ট রয়েছে, সেখানে তারা ফরেস্টের পণ্য চুরি হয়ে যাচ্ছে কিনা সেটা চেক করার জন্য। এভাবে তো হতে পারে না। তখন উনি একটা আলোচনায় বলছিলেন যে আমাদের একটা লেভির
ইয়ে আসছে, প্রস্তাব আসছে। তো আমরা বললাম প্রস্তাব আসছে তো ঠিকই আছে, তো আমরাও ভাবছি আমরা একটা মিটিং করব আমাদের। সে মিটিং করার পরে উনি একদিন 22 তারিখে মিটিং ডেকেছিলেন, সেখানে আমরা যেতে পারিনি যেহেতু আমাদের মিটিং হয়নি। পরে 23 তারিখে দেখি এরকম একটা অর্ডার বের করে দিয়েছে। আর এই অর্ডারে যেরকম লিখেছে যে স্টেক হোল্ডার, আমরা তো গাড়ি মালিক শুধু একটা মিডিয়া, স্টেক হোল্ডার অল আর দ্য কনজিউমার্স। বিকজ আজকের দিনে বালু পাথর হচ্ছে এসেন্সিয়াল কমোডিটি, তার না হলে সেটা উন্নয়নটা থেমে যাবে যে কোনো জায়গায়। তো উন্নয়নটা যদি থেমে যেতে হয় তাহলে মানে আমাদেরকে বানিয়ে দিয়েছে স্টেক হোল্ডার, রয়্যালটি হোল্ডারকে বানিয়েছে স্টেক হোল্ডার। দুজনই খালি আমরা হচ্ছে মিডিয়া, খালি মাল ক্যারি করে দেওয়ার জন্য। মালের দাম যদি বাড়ে তাহলে কনজিউমারই আন্দোলন করবে, এরপরেও তাহলে তারাও আমাদের সাথে থাকবে, ভুক্তভোগী হবে। ইয়েস, নির্মাণ খরচ বাড়বে। এর বিরুদ্ধে আমরা প্রথমত আমরা ওনাকে জানাবো আজকে, আর আপনাদের মাধ্যমে এই যে জানাচ্ছি থ্রু মিডিয়া, যাতে উনি প্রত্যাহার করে। আর এরকম কোনো কিছু যেটা পশ্চিমবঙ্গে আরও কোনো জায়গায় আমরা দেখছি না যে এরকম আছে কোনো লিগি ফরেস্টের। উনি আমাদেরকে কয়েকটা উদাহরণ দিয়েছিলেন যে মানে কি জলঢাকায় নিচ্ছে, জলঢাকা যেখানে ফরেস্টের মধ্যে ড্রেজিং হচ্ছে সেখানে 83 রুপিস পার এমকিউ নেওয়া হয়। তো আমাদের এখানে তো ড্রেজিংও না, আমরা ওনাদের মালও নিচ্ছে না, আমরা মানে ঘাসমহলের মাল নিয়ে যাচ্ছি, ওনাদের মাল নিচ্ছি না। তার সত্ত্বেও আমরা এনভায়রনমেন্ট ট্যাক্স वगैरह সব কিছু দেই, ওই রয়্যালটির মধ্যে আমরা দিচ্ছি, যেটা প্রোভাইড করে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। খাদ্য আন্দোলনের শহীদ দিবস পালিত হলো বিভিন্ন জায়গায়। যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়ির সমস্ত পার্টি দপ্তরে উদযাপিত হল খাদ্য আন্দোলনের শহীদ দিবস। 1959 সালের আজকের দিনটিতে কংগ্রেস সরকারের পুলিশ নির্বিচারে লাঠি চালিয়ে খাদ্যের দাবিতে মিছিল করা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। ভাত নয়, এক বাটি ফ্যান দাও। কলকাতার আশপাশ থেকে ভাতের ফ্যানের আর্জি নিয়ে কলকাতার রাজপথে জড়ো হওয়া ক্ষুধার্ত মানুষের মিছিলে 80 জনকে লাঠি পিটিয়ে হত্যা করেছিল ঘোড়সাওয়ার পুলিশ। প্রতিবাদে 1 সেপ্টেম্বর ছাত্র ধর্মঘট ও মিছিল সংগঠিত করে ছাত্ররা। এরপর থেকেই 31 আগস্ট দিনটিকে গণ আন্দোলনের শহীদ দিবস হিসেবে পালন করে আসছে বামফ্রন্ট। শনিবার বামফ্রন্ট জেলা কার্যালয়ে বিভিন্ন বামপন্থী দলের পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। খাদ্য আন্দোলনের শহীদদের স্মৃতির স্মরণে রেখে আজকের দিনের গণ আন্দোলনকে প্রসারিত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন প্রবীণ বামপন্থী নেতৃত্ব সিপিআইএম জলপাইগুড়ি জেলার প্রাক্তন সম্পাদক কৃষ্ণ ব্যানার্জি। জেলার সমস্ত সিপিআইএম এরিয়া দপ্তর ও শাখা দপ্তরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। জেলা বামফ্রন্ট কার্যালয়ে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য, আরএসপি নেতা পরিতোষ ঘোষ, সিপিআই নেতা অশোক সেনগুপ্ত, ফরওয়ার্ড ব্লক নেতা অমল গোস্বামী, সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্য বামফ্রন্ট নেতৃবৃন্দ। অপরদিকে জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে অন্তর্গত নয়াবস্তি এলাকায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি পালন করা হয়। সংগঠনের পতাকা উত্তোলন করেন বুলবুল গুহ। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আজকে খাদ্য আন্দোলনের শহীদ দিবস উপলক্ষে আজকের দিনটি আমরা পালন করি। প্রতি বছরের নয়, এই বছরও আমরা শহীদদের স্মরণ করব পার্টির রক্ত পতাকা উত্তোলনের মাধ্যমে। এই ঐতিহাসিক খাদ্য আন্দোলনে শহীদ হয়েছিলেন যারা, তৎকালীন কংগ্রেস সরকারের ফ্যাসিস্ট মনোভাবের বিপক্ষে আজকেও যে খাদ্য আন্দোলনের প্রয়োজন, শহীদদের, কৃষকদের সম্মান জানিয়ে, বুভুক্ষ মানুষদের সম্মান জানিয়ে আমরা
আজকের দিনটিও পালন করি। কোথায় করলেন? এই পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদদের স্মরণ করার মাধ্যমে আমরা পালন করি। সারা ওয়ার্ডে হচ্ছে, প্রত্যেক ওয়ার্ডে হবে। আজকে কোথায় করলেন? আর জেলা পার্টি অফিস হবে, আমরা 8 নম্বর ওয়ার্ডে এটা পালন করলাম। এদিকে শিলিগুড়িতে আজ খাদ্য আন্দোলনের শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। এদিন শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনের সামনে শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র তথা প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য, দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার, দার্জিলিং জেলা বামফ্রন্ট সম্পাদক সমন পাঠক, বাম কাউন্সিলর জয় চক্রবর্তী সহ বাম নেতৃত্ব কর্মীবৃন্দরা। সংগঠনের পতাকা উত্তোলন করেন অশোক ভট্টাচার্য। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। স্ত্রীকে হাতুড়ি দিয়ে মেরে খুন, অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন সাজা দিল জলপাইগুড়ি আদালত। জলপাইগুড়ি শহরের ঘটনা। শনিবার অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে সাজার নির্দেশ দিলেন অ্যাডিশনাল সেশন অ্যান্ড জাজ চতুর্থ কোর্টের বিচারক রিন্টু সুর বলে জানালেন সহকারী সরকারি আইনজীবী তপন বন্দ্যোপাধ্যায়। আদালতের রায়ে খুশি মৃতার পরিবার। অভিযুক্তর পরিবারের দাবি হাইকোর্টের দ্বারস্থ হবেন তারা। উল্লেখ্য, 20 আগস্ট 2020 সালের শহরের বাসিন্দা আখি বিশ্বাসকে হাতুড়ি দিয়ে মেরে খুন করে স্বামী গৌতম বিশ্বাস বলে অভিযোগ। গভীর রাতের ঘটনা। ঘটনার পরেই অভিযুক্ত স্বামী গৌতম কোতোয়ালি থানায় হাজির হন। অভিযোগ পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের দাবি, গৌতমের স্ত্রী শোয়ার ঘরে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আখির পরিবার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয়। হাসপাতালে শয্যায় মৃত অবস্থায় পড়েছিলেন আখি বলে দাবি তাদের। এরপর মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বামী গৌতমকে গ্রেপ্তার করে। সহকারী সরকারি আইনজীবী তপন বন্দ্যোপাধ্যায় বলেন, স্ত্রীকে খুন করায় 302 মামলা করে তদন্ত শুরু করে পুলিশ। মোট 14 জনের সাক্ষী ও 4 জনের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। এরপর বিচারক যাবজ্জীবন সাজা, 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের সাজার ঘোষণা করেন। অভিযুক্তের পক্ষের আইনজীবী শিবশঙ্কর দত্ত বলেন, আমরা হাইকোর্টে আবেদন করব। বিষয় হচ্ছে আখি বিশ্বাস পান্ডাপাড়ার নিবাসী একজন গৃহবধূ মার্ডার হয় এবং সেই মার্ডারের সঙ্গে যে মার্ডার করে সেই আসামি হচ্ছে তারই স্বামী গৌতম বিশ্বাস। এবং গৌতম বিশ্বাস 20 সালের আগস্ট মাসের গভীর রাত্রে তার যে কাজে হাতুড়ি ব্যবহার হতো সেই হাতুড়ি তার স্ত্রীর মাথায় আঘাত করে তার স্ত্রীকে মেরে ফেলে উনি থানায় যান, গিয়ে ঘটনাটি জানান। থানার থেকে সাথে সাথে অফিসাররা তদন্তে ঘটনাস্থলে পান্ডাপাড়ায় যান ওই গৌতম বিশ্বাসের বাড়িতে। সেখানে আখি বিশ্বাসের শোবার ঘরে বিছানার উপরে মাথায় রক্তাক্ত আঘাত নিয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পাশে সেই হাতুড়িটাও রক্তমাখা অবস্থায় পাওয়া যায়। এবং সেই ঘটনায় আখি বিশ্বাসের বাবাকে অর্থাৎ বীরেন্দ্র বিশ্বাসকে পুলিশ ওভার টেলিফোন খবর দেন, যিনি হচ্ছে জোহরি তালমার বাসিন্দা। তিনি ভোর রাত্রে এসে থানায় যোগাযোগ করেন। থানায় যোগাযোগ করার পরে থানার থেকে তাকে সদর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গিয়ে দেখেন যে তার মেয়ে সেই হাতুড়ির আঘাতে ওখানে মৃত অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আছেন। এবং তারপরে পুলিশ সেই ঘটনার তদন্ত করে 14 জন সাক্ষ্য গ্রহণ করেন, যেখানে বেশিরভাগই তার গৌতম বিশ্বাসের প্রতিবেশীরা ছিলেন পান্ডাপাড়ার বাসিন্দা এবং তাদের মধ্যে 4 জন তাদের গোপন জবানবন্দি দেন এই প্রতিবেশীরা। এবং সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমাদের জলপাইগুড়ির অ্যাডিশনাল সেশন জাজ 4th কোর্ট রিন্টু সুর মহাশয় সমস্ত সাক্ষ্যদের সাক্ষ্য গ্রহণ করার পরে সমস্ত দিক বিচার বিবেচনা করার পরে ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় যে শাস্তি সেই শাস্তি হিসাবে গৌতম বিশ্বাসকে দোষী সাব্যস্ত করেন এবং তাকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন এবং 20,000 টাকার তাকে অর্থ জরিমানা করেন। যদি অর্থ তিনি প্রদান করতে না পারেন তাহলে আরও 1 বছর সশ্রম কারাদণ্ডের তিনি নির্দেশ দেন। দেখুন, অভিযুক্ত পক্ষের উকিলবাবু হিসেবে মামলা যতটা একাগ্রতার সঙ্গে লড়া দরকার লড়াই করেছি, কিন্তু সর্বশেষে কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডিত করেছে। আদালতের রায় স্বাভাবিক কারণে মেনে নিতে হয়। তবে মামলা
পরিচালনা করতে গিয়ে যেটা দেখেছি অনেক অসঙ্গতি রয়েছে, তারপরেও আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। আমরা হায়ার ফোরামে মহামান্য হাইকোর্টের কাছে যাব, আপিল করব যথাসময়ের মধ্যে এবং দৃঢ় বিশ্বাস যে আপিলে অভিযুক্ত খালাস পাবে। প্রহসন নয় বিচার চাই, ধর্ষণ আইনের পরিবর্তন চাই, এ অপরাধের ক্ষমা নেই, এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদী অবস্থান ও মিছিল জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের। শনিবার শহরের সমাজপাড়া সংলগ্ন গুর্জংঝোড়া বিল্ডিংয়ের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তপন ব্যানার্জি বলেন, আরজিকর হাসপাতালের ঘটনার তদন্তের দাবিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্যব্যাপী প্রতিটি ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। সেই মতো জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির এই অবস্থান বিক্ষোভ ও মিছিল। আমাদের দাবি, সিবিআই এর টালবাহানা করা যাবে না, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে সাজা ঘোষণা করতে হবে। যতদিন না আরজিকর কাণ্ডের দোষীদের গ্রেপ্তার করা হবে ততদিন পর্যন্ত আমাদের বিক্ষোভ আন্দোলন চলবে বলে তিনি জানিয়েছেন। আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে আজকে তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং মিছিলের কর্মসূচি পালন করছে এবং সেই নির্দেশ অনুসারে জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস আজকে এই অবস্থান কর্মসূচি এবং মিছিলের কর্মসূচি গ্রহণ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষ আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, কারণ আমাদের দাবি একটাই, তৃণমূল কংগ্রেসের একটাই দাবি যে ধর্ষণকারী বা দোষীদের অবিলম্বে ফাঁসির সাজা দিতে হবে। এবং সিবিআই কেন এই তদন্ত নিয়ে টালবাহানা করছে, কেন খামখেয়ালিপনা করছে, তার বিরুদ্ধে আজকে মানুষের জনরোষ, তার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সংঘবদ্ধভাবে মাঠে নেমেছে। এবং যতক্ষণ পর্যন্ত সিবিআই তার দোষীদের সাজা দিতে না পারবে, দোষীদের গ্রেপ্তার করতে না পারবে, ততদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় থাকবে। আজকে আমাদের এই কর্মসূচি অবস্থান বিক্ষোভ কর্মসূচি গুর্জংঝোড়া বিল্ডিংয়ের পাশে, এবং তারপরে আমরা মিছিল করে সারা শহর পরিক্রমা করব। একটাই দাবি, দর্শকের ফাঁসি চাই। আরজিকরের ঘটনার প্রতিবাদে মাল ব্লকের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। আরজিকরের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ চলছেই। প্রতিদিন বিভিন্ন জায়গায় দিনরাত চলছে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল। গতকাল রাতে মাল ব্লকের বিভিন্ন জায়গায় মহিলাদের প্রতিবাদ মিছিল হয়। এর মধ্যে ওদলাবাড়ি ডিপোপাড়ার স্কুলের ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে বাজারে মিছিল অনুষ্ঠিত করে। ক্লাস ৫ম থেকে ১০ম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই মিছিলে অংশগ্রহণ করে। তাদের সহযোগিতা করেন এলাকার গৃহবধূরা। শহরে কিভাবে মহিলারা ছেলেদের দ্বারা আক্রান্ত হয় তা পথনাটিকার মাধ্যমে তুলে ধরেন ছাত্রছাত্রীরা। রাস্তায় তারা যে নিরাপদ নয় সেটাও নাটকের মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরে ছাত্রছাত্রীরা। তাদের একটাই দাবি, মহিলাদের নিরাপত্তা জোরদার করতে হবে। পাশাপাশি আরজিকরের ঘটনায় সকল দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদিন পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মিছিল এবং পথনাটিকা অনুষ্ঠিত করে ছাত্রছাত্রীরা। কারণ দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, তা আমরা চাই শুধু যে আরজিকরের যে ঘটনাটা শুধু সেটা নিয়ে না, আমরা চাই যাতে সব মেয়েরাই যাতে স্বাধীনতা পাক, নারী নিরাপত্তা পাক, এটাই আমাদের মূল ঘটনাটিকাটা ঘটলো। এটা কি নিয়ে? এটা আমরা দেখাতে চাইলাম যে সমাজে যে মেয়েদের উপর নির্যাতন করা হচ্ছে, মেয়েরা রাস্তাঘাটে আজকাল বেরোতে পারে না, সেটা নিয়েই আমরা একটা পথনাটিকা করি। আমাদের সংগঠনের নাম? আমাদের সংগঠনের নাম নবারণ সমিতি। কতজন সদস্য তোমরা আজকে এখানে অভিনয় করো? আমরা এখানে এই ৮-৯ জন। আমাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে আমাদের মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা করে দিই, আর হচ্ছে জাস্টিস ফর তিলোত্তমা, এটাই আমাদের মূল দাবি। আমার নাম শারদীয়া উৎসবের বাজনা বেজেছে, শুরু হয়েছে প্যান্ডেলের স্ট্রাকচার তৈরি করার কাজ। শারদীয়া উৎসবের আর বেশি দিন নেই, তাই জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্যান্ডেলগুলোতে এখন বাঁশের কাজ প্রায় শেষের দিকেই। বাঁশের কাজে জলপাইগুড়ি ছাড়াও জেলার বাইরে থেকে শিল্পীরা এসে কাজ শুরু করে দিয়েছেন। এবছর জলপাইগুড়ি সহ জেলাতে বড় বড় পুজো হচ্ছে বলে দাবি করছেন শিল্পীরা। তবে বাঁশের স্ট্রাকচার পুরোটাই প্রায় শেষ হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই প্যান্ডেলের পুরো কাজ শেষ হয়ে যাবে বলে তারা জানিয়েছেন।
এবছর জলপাইগুড়ি শহরের বেশিরভাগ ক্লাবগুলো বড় আকারের পুজো করছে, তাদের প্যান্ডেলের আকৃতি দেখেই তাই বোঝা যাচ্ছে। তাই এখন জোর কদমে চলছে তারই কাজ। আগামী কয়েকদিনের মধ্যেই প্যান্ডেলের পুরো কাজ শেষ করে কারুকার্যের কাজ করা হবে বলে জানিয়েছেন শিল্পীরা। তো পুজোর প্রস্তুতি আপনারা কাজ করছেন, পুজোর কোথা থেকে এসেছেন? আমরা ফালাকাটাতে। এবার জলপাইগুড়ির বাজার কেমন দেখছেন পুজো কমিটি? পুজোর বাজার তো ভালোই দেখছি। প্যান্ডেলের আকৃতি কতটা বড় হচ্ছে নাকি ছোট হয়ে যাচ্ছে? না, এটা তো মোটামুটি 50 ফিট উঠবে আর কি। ঠিক আছে, আর যে লম্বা আছে 52 ফিট, চওড়া হচ্ছে 24 ফিট। ঠিক আছে, হাইটটা হচ্ছে মোটামুটি 50 ফিট চলছে মোটামুটি। হ্যাঁ, মানে বড় আকৃতি হচ্ছে। বড় আকৃতি হচ্ছে। আচ্ছা, আপনাদের বাজার কেমন? আপনারা আরও কি অর্ডার পেয়েছেন? আমাদের আরও ময়নাগুড়িতে আছে। কি নাম আপনার? আমার নাম শ্যামল বর্মন। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। শনিবার সকালে হালকা শীতের আমেজ জলপাইগুড়িতে। পুজো আসতেই শনিবার সকাল থেকেই গোটা জলপাইগুড়ি কুয়াশায় ঢেকে রয়েছে। সাত সকালে কিছুটা হলেও শীতের আমেজ। সকালে এই আবহাওয়ায় খুশি জেলাবাসী। এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের খবর, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই জেলা জুড়ে। সকালে কুয়াশার আমেজ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপ বেড়েছে অনেকটাই। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় অতি সামান্য বৃষ্টি হলেও তা পরিমাপ করা সম্ভব হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বই পড়ো জীবন গড়ো, এই স্লোগানকে সামনে রেখে শনিবার দ্বাদশতম সাধারণ গ্রন্থাগার দিবস পালিত হলো জলপাইগুড়িতে। অনুষ্ঠান মঞ্চ থেকে 73 জন সেরা পাঠককে পুরস্কৃত করা হলো উদ্যোক্তাদের পক্ষ থেকে। বন দপ্তরের বৈকুণ্ঠপুর বিভাগের জারি করা 11 দফা ফরমানের বিরুদ্ধে ঘোরতর আপত্তি জানালো ডাম্পার মালিকেরা। 1 সেপ্টেম্বর থেকে লাগু হওয়া এই নতুন নির্দেশ অবিলম্বে প্রত্যাহার ও পুনর্বিবেচনার দাবি জানালো ডাম্পার মালিকদের দুটি সংগঠন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।